আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা। আমার এই আজকের ভিডিও, আসুন সম্পদ কাজে লাগাই। আমাদের সম্পদের কোনো ঘাটতি নেই, আসুন সম্পদ কাজে লাগাই। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন সহি সালামতে আছেন। যদিও শীত লাগতেছে একটু। স্বাগত। বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলতে চাই, ভিন্ন আঙ্গিকে আছে কথা বলতে চাই। কথা বলার শুরুতেই সেই সুদূর অতীতে ব্রিটিশ খেদাও আন্দোলনে এই উপমহাদেশের যেসব মানুষ অকাতরে প্রাণ দিয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং আহত হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারপরে শ্রদ্ধা জানাই ৭১ সালের যুদ্ধে যারা নিহত আহত হয়েছিলেন তাদের সবাইকে। এখানে একটা বিশেষ অনুরোধ আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো একটি জাতির ইতিহাস শতভাগ সঠিক সত্য হওয়াই বাঞ্ছনীয়। সে কারণে ৭১ সালের যুদ্ধে সকল শহীদদের একটি পূর্ণাঙ্গ এবং শতভাগ সঠিক তালিকা তৈরি করা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে সকল শহীদ পরিবারের জন্য কিছু ক্ষতিপূরণ দেওয়াও জাতির দায় বলেই আমি মনে করি। এরপরে আমি শ্রদ্ধা জানাই এই বিগত জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যেসব সাহসী সন্তানেরা নিহত আহত এবং পঙ্গু হয়েছে তাদের সবার প্রতি তাদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসা কামনা করছি সরকারের কাছে। শুরু থেকেই আমি বলে আসছি, আমার কাঙ্ক্ষিত দর্শক শ্রোতারা হলেন সব ৩৫ থেকে ৩৫ বছরের নতুন প্রজন্ম। আমার দৃষ্টিতে এরাই এই পৃথিবীর চালিকা শক্তি, আগামীর নেতৃত্ব এবং আশা ভরসা। আগামীর পৃথিবী শতভাগই তাদের। আমি আসলে রাজনীতি করি না কিংবা রাজনৈতিক কর্মী বা বক্তাও নই, তবে একজন সিনিয়র এবং সচেতন নাগরিক হিসাবে দেশ তথা দেশের মানুষের জন্য সামান্য হলেও দায় আছে বলে মনে করি। আর সেই দায়বদ্ধতার কারণেই আজকের এই ভিডিওতে কথা বলা। বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি বেশ বড় রাজনৈতিক দল এবং তার বর্তমান আমির জনাব ডাক্তার শফিকুর রহমান একজন অত্যন্ত প্রবীণ, প্রাজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিত্ব নিঃসন্দেহে। আমি জনাব ডাক্তার শফিকুর রহমান এবং তার দলের প্রতি যথাযথ সম্মান রেখেই ভিডিওতে দেখানো ছবি এবং তার নিচের লেখার বিষয়ে দু চার কথা বলতে চাই আমার কাঙ্ক্ষিত দর্শক শ্রোতাদের পক্ষ নিয়ে কিংবা তাদের প্রতি আমার যারা সিনিয়র তাদের দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে। ছবির নিচের লেখায় সুস্পষ্ট দেখা যায়, জুলাই আগস্টে শহীদ ও আহতদেরকে আমাদের জাতির সম্পদ বলে আমির সাহেব উল্লেখ করেছেন। আমি ওনার কথার সাথে দ্বিমত পোষণ করছি না কিংবা খাটো করেও দেখছি না, বাট অবশ্যই কিছু প্রাসঙ্গিক কথা বলার আছে। অর্থনীতির ভাষায় উৎপাদনের 4টি উপাদান আছে, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ are the 4 factors of production, which are economic resources required to produce goods and services. The factors of production are inputs that are transformed into outputs, which are the finished products that can be sold. The gross domestic product, that is GDP, of a country measures the factors of production. যদি প্রশ্ন করা হয়, what are the 5 most important resources of a country, তবে উত্তর পাওয়া যাবে, the most important natural resources includes air, water, soil, iron and forest. Some additional examples include fossil fuels, minerals, stones, animals and plants. আশা করি সবার বোধগম্য একটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলি কি কি। ফের যদি প্রশ্ন করা হয়, হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্সেস ফর এ কান্ট্রি, মানে একটি দেশের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্পদ কি কি, তাহলে উত্তর আসবে, যদি গুগলে আপনারা সার্চ দিয়ে এটা খোঁজেন আর কি, তাহলে উত্তর আসবে ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিস, ফুড, water, coal, natural gas, oil, timber,
and rare earth metals, etc. আমার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পারছেন ব্যক্তি, সমাজ বা দেশের জন্য কি কি জিনিস গুরুত্বপূর্ণ। ফের কেউ যদি প্রশ্ন করে একটি দেশের জন্য মহামূল্যবান সম্পদ কি, মানে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ এ কান্ট্রি, তবে উত্তর আসবে হিউম্যানস আর সেড টু বি দ্য গ্রেটেস্ট রিসোর্স দ্যাট এ কান্ট্রি হ্যাজ বিকজ it is the humans that have the knowledge and skills to use all other resources in many different ways. They utilize their knowledge and skills that they possess for the betterment of a country, hence making it further developed for the future generations. তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে কোনো সমাজ কিংবা দেশের জন্য জনশক্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। তবে হ্যাঁ, দক্ষ কিংবা অদক্ষ জনশক্তির প্রশ্ন আসতে পারে বটে। এ বিষয়ে অবশ্যই অনেক কথা আছে বলার। তবে আপাতত বলতে চাই, পৃথিবীতে বহু দেশ আছে যাদের শিল্প, কারখানা, ক্ষেত, খামার, নগর, বন্দর সচল রাখতে যে জনশক্তি দরকার তার অতি সামান্যই আছে। আর সে কারণে আমাদের মতো বহু দেশ থেকে শত সহস্র কোটি মানুষকে তাদের দেশে কাজ করতে যেতে ভিসা দেয়। চিন্তা করুন, কত লোক আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সৌদি আরব, আরব আমিরাত, কোরিয়া, মালয়েশিয়া এবং আরো বহু দেশে নিচ্ছে। একটি যাত্রীবাহী বিমান কিংবা মালবাহী জাহাজ কিনতে 10-20 হাজার কোটি টাকার দরকার। বাট সুদক্ষ লোকবল না হলে সে বিমান কিংবা জাহাজ কি চালানো যাবে? জাহাজ কিনে বসে আছে, পাইলট নাই, ক্যাপ্টেন নাই, চলবে জাহাজ? লোকজন নাই। আচ্ছা, কিংবা কেউ কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা গার্মেন্টস কারখানা দিল, কিন্তু দক্ষ শ্রমিক ছাড়া সেটা কি চালানো যাবে? না, কখনোই যাবে না, মোটেই যাবে না, একদিনও চালানো যাবে না, ট্রায়ালও দেওয়া যাবে না। বরং কিছুদিন পর সব যন্ত্রপাতি ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করতে হবে। সিম্পল, রাস্ট পড়ে যাবে। চূড়ান্ত কথা এটাই, জনবল কিংবা জনশক্তি বা মানব সম্পদই হলো সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সম্পদ। এখন যে বা যারা আমাদের সমাজ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত রক্ষার জন্য প্রাণ দিয়েছেন, তারা নিশ্চয়ই এই মাটির গর্বিত সন্তান। তাদের ত্যাগ চিরস্মরণীয় এবং তারা আমাদের অনুপ্রেরণা। আমাদের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদ, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম শহীদ আবু সায়েদ কিংবা শহীদ নূর হোসেন, সালাম, বরকত আর রফিকরা আমাদের গর্ব এবং প্রেরণা। তারা চিরকালই স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে। বাট তারা তো আর আমাদের জন্য এখন কোনো বাস্তব অবদান রাখার অবস্থানে নাই, বরং আমাদের উচিত তাদের আত্মার জন্য দোয়া করা। দেশের 6-7% মানে 1-1.5 কোটি মানুষ বেকার আছে, যাদেরকে সম্পদ মনে করে তাদের জন্য যা যা করা দরকার সব করে বিদেশে পাঠানো উচিত। কেউ হয়তো বলবেন, পাঠানো হচ্ছে তো, ঠিক কথা হচ্ছে, তবে সবটা কেন হচ্ছে না? কিংবা এত এত সমস্যা কেন পোহাতে হয় বিদেশে গমনেচ্ছুদের? এত বেশি টাকাই বা কেন লাগে? কিংবা এত প্রতারিত কেন হয় এবং আসতে যেতে এত হয়রানি কেন হতে হয় এই আমাদের প্রবাসীদের? পদে পদে কেউ আছেন জবাব দেওয়ার জন্য? আমি বলতেছি, হ্যালো, ইজ দেয়ার এনিবডি টু রিপ্লাই মাই কোশ্চেন? কেন এত হয়রানি প্রবাসীদেরকে? অহরহ দেখি তো ভিডিওতে, খুব খারাপ লাগে, খুব লজ্জা লাগে। এই ছেলে পেলে গুলো জমি জমা, আমি তো এই দেশের মানুষ, গ্রামে আমার জন্ম, জমি জমা বিক্রি করে, ধার কর্য করে, ভিক্ষা চেয়ে মানুষের কাছে তারপরে বিদেশে যায়। আর তাদের সাথে প্রতারণা, তারা এয়ারপোর্টে আসলে নানা ধরনের হয়রানি, আসতে যেতে ছোটখাটো একটু জিনিসপত্র কিছু আনে, এটা নিয়ে এত হয়রানি, খুবই খারাপ, অত্যন্ত গর্হিত, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মনোকষ্টের বিষয় এটা। কেউ নাই দেখার। এনিওয়ে, সো কেউ আছেন আমার প্রশ্নের জবাব দিতে? অধিকন্তু তথ্য উপাত্ত বলে দেশের 35% মানুষ এখনো অক্ষর জ্ঞানহীন। এই অক্ষর জ্ঞানহীন মানুষ তো বলতে গেলে সব অন্ধ। এই বিশাল জনগোষ্ঠী কি সম্পদ না বোঝা দেশের? আমি প্রশ্ন ছড়ে দিচ্ছি।
এই যে জনগোষ্ঠী অক্ষর জ্ঞানহীন 35% বা 30% বা 25%, এরা রাষ্ট্রের জন্য, এরা তো অন্ধ। অক্ষর জ্ঞান না থাকা মানে একটা অন্ধের মতো নেই। এরা কি বোঝা না সম্পদ? যদি বোঝা হয় এদেরকে সম্পদে পরিণত করা যায় না? চিন্তা করতে হবে। আচ্ছা, অন্ধ এই বিশাল জনগোষ্ঠী কি সম্পদ না বোঝা দেশের? কোন রাজনৈতিক দল কি এসব বেকার অক্ষর জ্ঞানহীন মানুষদের নিয়ে ভাবে বা কথা বলে? আমি অতি বিনয়ের সাথে জনাব ডাক্তার শফিকুর রহমানকে অনুরোধ করতে চাই, টোটাল বিষয়টা নিয়ে কিছু ভাবুন এবং কিছু ফলপ্রসূ করুন। আপনাদের সমমনা মানুষদের অবদান ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল এবং আরো বহু কিছু। বেকার অক্ষর জ্ঞানহীন মানুষদের প্রশিক্ষণ দিয়ে অতি অল্প খরচে পৃথিবীর নানা প্রান্তে এদের কর্মসংস্থান করুন, শুধুমাত্র রাজনৈতিক কর্মী কিংবা মিছিলের বিশালতা দেখাতে ব্যবহার না করে। আরো অনুরোধ জানাতে চাই যে দেশে বহু সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, বাট যারা বিশেষ করে মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে তাদের জন্য তেমন কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে নাই। এই ক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে একটা কার্যকর পদক্ষেপ নিতে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। 50টা আছে প্রাইভেট ইউনিভার্সিটি, যারা সব ধনী ধনী মানুষে করছে সাধারণ শিক্ষার জন্য বা স্পেশালি ইসলামিক কালচার শিক্ষার জন্য বা ইসলামিক বিষয় শিক্ষার জন্য। সেখানে অন্য বিষয় শেখানো আমি বলছি, ইঞ্জিনিয়ারিংও পড়াবেন, বাট সেই সাথে ইসলামিক শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিয়ে কিছু ইউনিভার্সিটি, 2-1টা ইউনিভার্সিটি করতে পারেন না? করার জন্য আমি ডক্টর শফিকুর রহমান সাহেবকে ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে অনুরোধ করতেছি চিন্তা করার। আরেকটি বিষয় আমি এই দেশের আপামর আলিম ওলামা সমাজকে অনুরোধ করতে চাই, তা হলো আজকের 57টা মুসলিম দেশ কিভাবে সৃষ্টি হলো? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার মসজিদে মিম্বারে বসে শুধু দোয়া দুরূদ পড়ে পড়ে ইসলামী রাষ্ট্র আর সুশাসন কায়েম করেছিলেন? আমার প্রশ্ন। পৃথিবীর ইতিহাসে তার চাইতে সফল, সাহসী, আদর্শ রাষ্ট্রনায়ক, সেনাপতি, কূটনীতিক কে ছিল বা আছে? তাহলে আলেম ওলামাগণ কি রাষ্ট্র পরিচালনা, সীমান্ত সার্বভৌমত্ব রক্ষার কাজে অবদান রাখা উচিত নয়? আমি তো মনে করি তারা যেহেতু নিজেদেরকে শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী মনে করে, তাই মুসলিম দেশগুলির শাসন ক্ষমতার তাদেরই থাকা উচিত। বাট কি করেন ওনারা? অধিকন্তু ওনাদের মধ্যে কোনো মিনিমাম ঐক্য কি আছে? যাক, সেসব কথা। ওনারা সবচাইতে জ্ঞানী, ইমানদার। তাহলে আপনারাই একটা দল গঠন করেন আর নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে একটা জনমনোনন্দিত শাসন উপহার দেন। ইয়েস, আই রেসপেক্ট ইউ, আই ইনভাইট ইউ। আপনারা আসেন, আপনারা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা দেন সেই মদিনার মতন, যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে। বসেন, আলাপ আলোচনা করেন, কোন্দল না করে ঐক্যবদ্ধ হন, অ্যান্ড ইট ইজ পসিবল। নবী মুহাম্মদ এতে তার দৃষ্টান্ত রেখে গেছেন, ওনার পদাঙ্ক হইতে আমাদের অনুসরণ করা উচিত। ওকে, উপহার দিন। যদি না পারেন তবে দেশের মধ্যে, যদি না পারেন সেকারণ দেশের মধ্যে যারা, যদি না পারেন তবে দেশের মধ্যে যারা ইসলাম, মুসলমান তথা সমগ্র দেশবাসীর জন্য কল্যাণ আর মঙ্গলের কথা বলে কাজ করতে চায়, তাদেরকে সামর্থ্য দিন ক্ষমতায় যাবার জন্য। কিছু করবেন না, বাট আকিদা আকিদা করে খালি শোরগোল সৃষ্টি করবেন, কওমি জননী কিংবা আব্বা খেতাব বিক্রি করে হীন স্বার্থ উদ্ধার করবেন। এটা জাতি তথা মানবতার সাথে প্রহসন ছাড়া আর কি হতে পারে? আমি লজ্জিত, আমি বিব্রত বোধ করি এই কথাগুলো বলার জন্য। সমগ্র জাতি বিগত 53 বছর কি দেখলো? যে বা যারাই ক্ষমতায় আসছে, মসজিদ খানকায় তাদের জন্য লম্বা লম্বা জোয়ার বয়ে গেছে। সেখানে কি আকিদার প্রশ্ন ছিল না? কি জবাব থাকবে শেষ বিচারে মহান আল্লাহর কাছে? তাই বলছি, এটা 90% মুসলিম দেশ, তবে ইসলাম মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদ নাই। এখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং ভাই ভাই। কারো আইডিতে কিংবা পাসপোর্টে লেখা নাই সংখ্যালঘু বা সংখ্যাগুরু। এসব শব্দ শুধু রাজনৈতিক ভেলকিবাজি ছাড়া, ভেলকিবাজি হীন স্বার্থ উদ্ধার করার জন্য। এই দিকটায় ডক্টর শফিকুর রহমান সাহেবের দলের অবশ্যই ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়, যা খুবই প্রশংসার দাবি রাখে। তারপরেও আমি বিনীত অনুরোধ জানাবো,
ধনী গরিব, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বুকে টেনে নিন, সবার সাথে মিলেমিশে একাকার হয়ে পথ চলুন এবং পৃথিবীর সেরা একটি সমাজ, রাষ্ট্র আর শাসন উপহার দেন। আপনাদের নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে এবং মানুষের দোয়া শুভকামনায় সিক্ত হবেন পৃথিবীতে এবং পরকালে। আমার প্রিয় দর্শক শ্রোতাদের অনুরোধ, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকুন। দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতন আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।